রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি। রাস্তা থেকে সরাইছি তো আমরা আপনার সাজেস্ট রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন না, আপনি ওদিকে গেলে চিন্তা করেন যে আমি আমার বাসায় যাব না, আমি থাকি গলাচিপা। আপনারা যে বলছেন ওসি সাহেব বলছেন আপনি বিকল্প যে আমি কেন, আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি? গতকালকে রাতে আমাদের জুলাই সপ্তাহ নুরুর উপরে যে ন্যাক্কারজনক হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা, এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিপি নূরের উপর হামলা করা হয়েছিল। বিপি নূর কিন্তু এখনো মেডিকেলে ভর্তি আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে। প্রিয় দর্শক, নূরের উপর হামলা করার আগ মুহূর্তে সেনাবাহিনীর সাথে বিপি নূরের যে কথা হয়েছিল, তর্ক হয়েছিল, সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং বিপি নূর যে অসুস্থ, বিপি নূরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যাতে বিপি নূরকে দ্রুত সুস্থতা দান করেন। প্রিয় দর্শক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি যে সেই দিন হামলা করার আগ মুহূর্ত সেনাবাহিনীর সাথে বিপি নূরের কি তর্ক হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা দেখে আসি। তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশে কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে, তাহলে আপনারা এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। আপনারা আমাদের প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা আমাদের সাজেস্ট করছি, আমাদের বসে রাখছেন। এখন যদি আপনি আমাদের ডিসিশন আমরা প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, আমি কি চোরটা খাই? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাউনি অস্ট্রেলিয়া লাঠি ছুটে তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, তাদের কোনো অ্যাকশন নিছেন? আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া, আপনারা কোনো ব্যবস্থা নেই? 5-7টা আর্মির গাড়ি আসছে, আর্মিটা গার্ডস আছে, এইভাবে আপনারা দেশ চালাইতে পারবেন? এটা বিএনপির লোকের, আপনি প্রত্যেকে রামদাম আমদা আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি এই ভিডিও নিয়ে যেতে পারেন, আপনারা কেন আমাদের পটুয়াখালী যাবেন? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাব? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাব? সেটা ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ করতে হবে। সাজেশনটা আপনাদেরকে আমরা বলছি, আমরা আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি। ওকে, আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন, 5টা পুলিশের গাড়ি আসছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাবো, গন্তব্যে যাবো, আপনারা তামসা দেখেন। 2 ঘন্টা দেখছেন, আপনাদের লোকজনেরও আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তাদের থেকে হামলা করতে আসছে, আমরা এখানে অবরোধ, আমরা তো তাহলে আমরা 2 ঘন্টা আমরা এখানে নাটক করতেছি, এখানে আমরা এখানে অবরোধ না, আমাদের এটা বাড়ি, রাস্তা কি আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিক এবং তাদেরকে সবাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তাদেরকে তারা কি বিপদে পড়ছে? তারা তো অভিযোগ করছে যে আপনার লোকজন, তাহলে আমরা তো সবাইকে প্রোটেক্ট করতে এসেছি। আপনি মিথ্যা কথা বলেন, আপনি আর্মি অফিসের মিথ্যা বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ করছে? না, তারা আপনি আসছেন এখানে, আমরা অবরোধ দেই কেন? প্রোগ্রাম অভিযোগ ওরা করেছে। কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে আপনি রাস্তায় রামদা লাঠি ছুটা নিয়ে পুরো গলাচিপা 10 মিনিট পত্রিকা নিউজ আছে, টেলিভিশন আছে, আপনি দেখছেন। আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুনে দৌড়াইতে, আপনারা কিছু করছেন? আপনারা বসে রয়েছেন এখানে। আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান, আমি আমার বাসায় যাবো না, পালাই যাবো, ঠিক আছে? আপনাদের দরকার নেই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি। আপনারা তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে 2-1টা কথা বলে, 2-1জন হুজুর মাদ্রাসা ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে, এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। এবং সেদিন ওয়ালটনে পাঠিয়েছে, ওয়ালটন কর্তৃপক্ষকে বলেছে যে
চান্দা না দিলে আপনারা আওয়ামী লীগের দোসর ছিলেন, ফ্যাসিবাদের দোসর ছিলেন, আমরা এগুলো প্রচার করে দেবো। এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে দেখেছেন, ভিডিও বানিয়েছেন, আবার বসুন্ধরা গ্রুপের সাইম সুবহান আনবির যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন, মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই, কারণ তারা হাসিনার লোক ছিলেন। এবং সেটা তো আপনারা জানেন যে সুবহান সাহেব বলেছে মরার পরেও জান্নাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান। তো সেই সুবহান সাহেবকে কিছু করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি? তার হাতে হাতকড়া পরাতে পেরেছি? বরঞ্চ এই সুবহান সাহেবের 5-6টা মিডিয়া এখনো ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তো তাহলে ফ্যাসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে? এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার? এগুলো সরকার করছে, কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা নাই, যেটা আমরা প্রোটেক্ট করছি না। সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে, যে মাইটিভির, এই ছেলে অনেক, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে, তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে, বাজে কাজ করিয়েছে। এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে, গ্রেপ্তার হতে পারে। কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে, ভাগ বাটোয়ারা করে, সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের লোক ছিল, এনসিপির লোক ছিল, গণ অধিকারের লোক ছিল, সেটা নিয়ে কথা বলায় মাই টিভিও দখল করতে গিয়েছে, সেইটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে। এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ, আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মিলে। আমরা দেখছি যুব দলের নেতাদেরকে কেমনে পিটাইছে। বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে বের করে দিয়েছে। তারেক রহমানকে ডিজিএফআই, এসবি, এনএসআই যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, সেগুলো দেখছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেঁচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো? সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারা বলবে আর মব জাস্টিস করতেছে। এই যে দেখেন যে কিভাবে বয়ানের রাজনীতি তৈরি করে। আমি অবদানের আলোচনাতে আসলে ঢুকবো না, আমি পার্সোনালি পছন্দ করি না। আমি জুলাই আগস্টে আমার গত বছরের কোনো ছবি আমি দেইনি, কোনো ভিডিও দেইনি, কারণ আমি এই অতীতমুখিতাকে খুবই অপছন্দ করি। এটা জাতির জন্য ক্ষতিকর। নিজেদের অতীত নিয়ে, নিজেদের গৌরব নিয়ে, নিজেদের অবদান নিয়ে পড়ে থাকলে যেটা হবে, দিন শেষে এই ভবিষ্যতের আলোচনাটা আমরা করতে পারবো না। তা আপনারা যারা জুলাইয়ের তরুণ সহযোদ্ধারা এখানে আছেন, আপনাদের জন্য কয়েকটা মানে খাবারের আইটেম আর কি, পলিটিক্যাল খাবারের আইটেম বলে আমি শেষ করবো আর কি। প্রথম হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা, যে কিভাবে বয়ান তৈরি করা হয়। আপনারা অনেকেই খুবই তরুণ ছিলেন, আমরা যারা বিএনপি জামাতের ওই 5টা বছর দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে কি নাটক তৈরি করা হয়েছে। বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয়। মানে আপনি চিন্তা করে দেখেন, যেই কালো কোট পরা পেঙ্গুইনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হলো, সে হলো পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 111-এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই। কিন্তু উল্টা দেখেন, যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে, ও বারবার পালায় কিন্তু ও হলো আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি। তাহলে যে পালায় নাই সে হলো আমাদের শত্রু, দেশের শত্রু। আর যে পালায় 111-এর সময় পালায়, সিস্টেম করে পালায়, আইসা আবার হইলো এয়ারপোর্টে 111-এর কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ বেচা দেয়, ও হলো স্বাধীনতার পক্ষের শক্তি। খেয়াল করে দেখছেন, এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে। যদি আপনারা ফিউচারে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, যে ব্যানারে করেন, দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। সেটা বিএনপির ব্যানারে করেন, জামাত শিবিরের ব্যানারে করেন, এবি পার্টির ব্যানারে করেন, এনসিপির ব্যানারে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পলিটিক্সের মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশপন্থী রাজনীতি করি, দিল্লি আমার শত্রু। এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে বিনির্মাণ করতে হবে। অথবা আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা। দ্বিতীয় দেখেন বয়ানের পলিটিক্সটা কিভাবে ওয়ার্ক করতেছে। আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি, আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে দেখেন, এটা হলো প্রথম পর্ব নাটকে। ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস? যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে। তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে, এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখানে গণ অভ্যুত্থান হয় নাই।
এটা একসময় বিএনপি ছিল, এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে। এখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে। একসময় এরশাদ ছিল, এরশাদকে আন্দোলন করে পতন করানো হয়েছে। বাস্তবতা থেকে আসলে তাই। এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরের গণঅভ্যুত্থান কি এক জিনিস? কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে। অতএব তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ নির্বাচন করে নাই, এরশাদের লোকজন 30-35টা সিট পাইছে না 91-তে। তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে 96-তে কি বিএনপি নির্বাচন করে হারছে, তো সংসদে ছিল তো। তাহলে এবারও কেন এই হাসিনা চলে গেছে, আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে? যুক্তিগুলো খেয়াল করে দেখেন। তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে। আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না, যেই পদে থাকেন, যেই আমলাতন্ত্রে থাকেন, যেই উদ্দীপনা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিক্টেট করবার চেষ্টা করেন, আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো, যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি। আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না। এখন দেখেন দ্বিতীয় পর্ব, দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের। পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ, শুনছেন না আপনারা? রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব? এই সাবের হোসেন চৌধুরী সাহেবের মতো একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, কথা সত্য। গোখরা সাপের সাউন্ড বদলাইলেও কি ওর বিষদার পরিবর্তন হয়? সাপের চামড়া বদলায়, গ্রামে দেখছেন? হ্যাঁ, সাপের চামড়া বদলায় না? চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায়? খাইসলত বদলায় না। আওয়ামী লীগ হইল সেরকম গোখরা সাপ। অতএব এই গোখরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি, আগের মতো চিলাচিলি করি না, আমি এখন নাচি, তো আমার নাচ দেখতে আসেন। ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে? ছবল দেবে। আওয়ামী লীগ হচ্ছে গোখরা সাপ। ও যে পোশাক পরে আসে, ও যত ভদ্র ভাষায় কথা বলে, ও যত সুন্দর করে নাচে, দিন শেষে ও আওয়ামী লীগ, ও দিল্লির দালাল, আমার নিরাপত্তার হুমকি। এটা হলো বটম লাইন। অতএব সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি। এইটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক। যে একটা দেখছেন না, সোহেল তাজ তার বাপের 100 বছরের জন্মদিবস না কি দিবসে গেছে, তার বন্ডে লয়ে প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে। খেয়াল করছেন? সোহেল তাজ তো ভালো মানুষ, পলিটিক্সে নাইটাই খালি শরীর বাড়ায়, খালি শরীর নাড়াচাড়া করে, ভালো মানুষ। ওই গোখরা সাপ, একজন পাঞ্জাবি পরা গোখরা সাপ আর একজন হলো বডি বিল্ডিং গোখরা সাপ, সুযোগ পাইলেই কামড় দিবে। অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে। পপুলার এটা সাপোর্ট নাই, কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না। এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি শুরু হয়েছে। সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি। সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না? আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওটা বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত, বিএনপি বিরোধী আন্দোলন করে 90 দশকে। তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111 সরকার, দিল্লি, প্রণব মুখার্জি, বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিবেশারা যারা আছে, এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দেশ বাঁচার রাজনীতি করে, তারা মিলে করেছে। আওয়ামী লীগকে যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে, তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে। সবাই হয়েছে, সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে। অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে। কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে, কারণ এই মাটি মীর জাফরের রক্ত নিতে পারবে না। আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন? কেউ জানেন? ওর জন্ম হয়েছে পলাশী দিবসে, 1949 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর আম্র কারণে। অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মীর জাফরের রক্তধারার নাম, ঘসিদি বেগম, রায়দুল্লাহ, মমিচাঁদ, আর এই জগৎ শেখদের রক্তধারা, লেন্দুক দর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম। এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে। এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত 70 বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে প্রতিদিন প্রতি রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে, সেই রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ। অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে, তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরে নিয়ে আসছে। এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় পার্টির নামে চলছে। এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে। দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে। দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে, জাতীয় পার্টি আগায় আসছে। আবার দেখেন 90 দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে নিচ্ছে? আওয়ামী লীগ নিচ্ছে, দুজনকে বাঁচায় রাখে। অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ, বাঁচায় রাখার দায়িত্ব নিচ্ছে হইলো যে এর সুইমিং এ নামার সময় দেখছেন একটা গোল জিনিস পরা লাগে, লাল জিনিস পরা লাগে, দেখছেন আপনারা পানিতে যখন নামছেন, ওইটা হলো হেরা ভাই বোনরা মিলে জিল্লা পরে, যে যখন পানিতে নামে আরেকজনকে জড়ায় ধরে। এখন হইলো ওই কোট পরার দায়িত্ব হলো জাতীয় পার্টির। অতএব জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন। এই জাতীয় পার্টির একসময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্ব ছিল নর্থ সাউথের একজন শিক্ষক সাকিব রহমান। তার একটা লেখা আসছে, দেখবেন নেত্র নিউজে, বাংলাতে এবং ইংরেজিতে। যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন। তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া 1 ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে, কারণ ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করছে।
এইরকম বহু ঘটনা আছে। জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনো নাচতেছে। ও হচ্ছে সাপুরে আছে না, ও হইলো ওই সাপুরে দেখছেন না গান দিয়া সাপ নাচায়, তো জাতীয় পার্টি হইলো ওই সাপুরে হইলো দিল্লিতে, আর ও বাংলাদেশে বসে নাচে। অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি। এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে, এবং যে বিভক্তি তৈরি হচ্ছে মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন কেউ কারো বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত না হয়। বিএনপি জামাতের শত্রু না, জামাত এনসিপির শত্রু না, এনসিপি এবি পার্টির শত্রু না, আমরা কেউ কারো শত্রু না, এটা মাথায় রাখতে হবে। আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি, আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে। আমরা কি বক্তব্য দিচ্ছি, আমরা কি কথা বলছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের দ্বিমত যেন ভারতের পকেটে না যায়। তাহলে যেটা হবে, আমরা হেরে গেলে কিন্তু একা হারবো না। বিএনপি যখন ডুবছে গত 16 বছরে, শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে? সারা বাংলাদেশ ডুবছে। যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে? সারা দেশ ডুবছে। এই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে। দ্বিমত করবেন, আমরা দ্বিমত করেছি, বিএনপির সাথে অনেক বিষয়ে আমাদের দ্বিমত আছে। আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি, কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি। তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়াচ্ছে? তারা কারা? যেই গালি আমরা হাসিনাকে দেই নাই, সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে? তারা দিচ্ছে, এরা পরিকল্পিতভাবে দিচ্ছে না? যে মরছে সেও যুবদলের, যে মারছে সেও যুবদলের, বিচার চাইতেছে তারেক রহমানের কাছে। ঠিক উল্টা হওয়ার কথা না? রাজনীতি যারা করে, গ্রামার আছে না স্লোগানের, আমার ভাই মূল্য কেন? সম্মানিত দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। প্রিয় দর্শক, বিপিনুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যাতে বিপিনুরকে দ্রুত সুস্থতা দান করেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।